এবার আসি আমরা সিএসএস। সিএসএস কি জিনিস আমরা এর আগের দিন লিখে দিয়েছিলাম। এইচটিএমএল মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচ এ হাইপার, টিতে টেক্সট, এম এ মার্কআপ, এল এ ল্যাঙ্গুয়েজ। এবং এটা দ্বারা কি বোঝায় সেটাও আমরা বুঝেছিলাম। মানে ধরেন আপনি একটা ছবি আঁকবেন খাতায়, তাহলে এই যে যারা ছবি আঁকে তারা কি করে, আগে হচ্ছে পেন্সিল দিয়ে স্কেচ করে, তারপরে ওই সে যে একটা বাউন্ডারি তৈরি করে পেন্সিল দিয়ে, প্রথমে চিকন করে লাইন আর্ট করে, তারপরে সেটাকে ব্রাশ দিয়ে পেইন্ট করে। তাহলে ওই যে পেন্সিল দিয়ে সে লাইন আর্ট করলো, স্কেচিং করলো, সেটা হচ্ছে এইচটিএমএল। মানে প্রথমে মার্কআপ করে নেয় যে আমার এইটার সীমানা এতটুকু, এটা এতটুকু চওড়া, এতটুকু মোটা, এরকম হবে। এই যে মার্কআপটা করে নেয় প্রথমে পেন্সিল দিয়ে, তারপরে সে পেইন্ট দিয়ে ওইটার ভেতরে ভেতরে ব্রাশ করে। তাহলে এই এইচটিএমএলটা হচ্ছে ওই স্কেচিং আর কি। হ্যাঁ, মানে আপনি প্রথমে একটা কঙ্কাল তৈরি করবেন। হ্যাঁ, যে মানুষের কঙ্কালটা তৈরি করা হয়। একটা বাড়ি বানালে দেখবেন যে অনেক ক্ষেত্রে যে বিভিন্ন বিজ্ঞাপনে বা বিভিন্ন ইয়াতে দেখায় যে একটা বাড়ির যদি ইট রড সিমেন্টগুলো বের মানে করে দেওয়া হয়, তাহলে ভেতরের রডগুলো শুধু দেখা যায়, দিস ইজ কঙ্কাল। হ্যাঁ, এরপরে সেটার উপরে পেইন্ট করে কনক্রিট দিয়ে সুন্দর করে ডিজাইন করে। আচ্ছা, তাহলে এই এইচটিএমএল দিয়ে কোনো একটা ওয়েবসাইটের কঙ্কাল তৈরি করা হয়, জাস্ট মার্কআপ করা হয় যে এখানে এটা, এখানে ওইটা হবে, এখানে এই জিনিসটা থাকবে, এই। হ্যাঁ, কিন্তু ওইটাকে স্টাইল করা হয়, কোনটা কি কালার হবে, কোনটা কোন অ্যালাইনমেন্টে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে এই সিএসএস দিয়ে করা হয়। এই কারণে এটাকে বলে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট, আর এটাকে বলা হয় হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি জাস্ট এমনি ইয়ে করলাম। ক্যাসকেডিং স্টাইল শিট, এটা নিয়ে আমরা এখন মূলত কাজ করি। আচ্ছা, এই স্টাইল শিটকে দুই ভাগে ভাগ করা হয়, তিন ভাগে ভাগ করা হয়, সরি, তিন ভাগে। এটাকে বলে ইনলাইন সিএসএস, আরেকটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, আরেকটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। সিএসএস মূলত এই তিন প্রকারের। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এই ইনলাইন সিএসএস মূলত এই ট্যাগের ভিতরেই লেখা হয়, ট্যাগের অ্যাট্রিবিউট আকারে। আমি আবারও বলছি, ইনলাইন সিএসএস ট্যাগের ভিতরেই, ঠিক এই যে এরকম আমরা যেরকম এই যে ট্যাগের মধ্যে একটা স্পেস দিয়ে, ট্যাগের নামের পরে স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউট দিলাম এইচর‍্যাফ, আর তারপরে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে তার ভ্যালু অ্যাসাইন করলাম, ঠিক এইভাবেই লেখা হয় ইন্টারনাল সিএসএস। ওকে, আমরা তাহলে দেখে আসি ইন্টারনাল সিএসএসটা কীভাবে লিখতে হয়। ফাইন, ইন্টারনাল সিএসএস লেখার জন্য আপনি ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউটটা লিখবেন, সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল। ওকে, যেমন ধরেন আমরা এই যে এখানে H1, মানে আমরা যদি পেজে যাই আমাদের, এই যে এখানে ইনফোটেক খুলনা, এটাতেই ধরেন আমরা কাজটা করবো। এখানে একটা কমা দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে, ইনফোটেক কমা খুলনা। সো এইটাকে আমরা একটু কালার করতে চাচ্ছি। ওকে, তাহলে রেড কালার করবো, দেখি কিভাবে করা যায়। তাহলে আমাকে এই এইচ ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, যে অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল। আমি আবারও বলছি, অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে STYL, স্টাইল। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম। তাহলে আমরা এখানে যাই, এইখানে এই যে সব আমরা জানি যে এই ওপেনিং ট্যাগের নামের পরে একটা স্পেস দিয়ে অ্যাট্রিবিউটের নাম লিখতে হয়। এই যে স্টাইল, আমরা অ্যাট্রিবিউটের নাম লিখলাম, এবং অ্যাট্রিবিউটের নাম লেখার পরে একটা ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিয়ে তার ভিতরে ভ্যালুটা লিখতে হয়। এই স্টাইল অ্যাট্রিবিউটটা একটু ডিফারেন্টভাবে ভ্যালু লেখা হয়। স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে যেহেতু এটা একটা সিএসএস, তাই সিএসএস এর মতো করেই লিখতে হয়। আমি একটু পরে বলবো বাকিটা, এইখানে জাস্ট আমরা একটু লিখে ফেলি, আমি জিনিসটা পরে এক্সপ্লেন করবো। এইখানে আমি বললাম হচ্ছে COLOR কালার কোলন দিয়ে আমি লিখলাম RED, রেড। দেখেন এই যে এখানে এই যে লিঙ্ক ট্যাগের ভিতরে আমরা রেল নামে একটা অ্যাট্রিবিউট নিলাম, এবং তার মধ্যে আমরা সিএসএস মানে একটা আইকন, একটা মাত্র ভ্যালু দিলাম। আবার এই স্টাফের ভিতরে আমরা এটা একটা অ্যাট্রিবিউট, তার মধ্যে একটা আমরা ভ্যালু অ্যাসাইন করলাম।
কিন্তু স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কিন্তু ভ্যালু অ্যাসাইন করলাম দুইভাবে। দেখেন এখানে কোলন দিয়ে নিলাম এবং এই কোলনের ডান পাশে একটা জিনিস নির্দেশ করে, বাঁ পাশে আরেকটা জিনিস নির্দেশ করে। ডান পাশে হচ্ছে এই স্টাইলের ভ্যালু এবং ডান পাশে হচ্ছে এই স্টাইলের যে ভ্যালুটা সেই ভ্যালুর আবার আরেকটা ভ্যালু। এটা আমি একটু পরে আরও ভালো করে বুঝাবো, তখন খুব ভালো বুঝবেন। আপাতত এইটুকুই আমরা এইভাবে মাথায় রাখি যে স্টাইল নামে অ্যাট্রিবিউট নিয়ে সেই অ্যাট্রিবিউটের ভেতরে ভ্যালুটা এভাবে লিখতে হয়, যেমন কালার ক্লোন রেড। ওকে, এবার যদি আমরা এখানে রিলোড দিই আমাদের পেজে গিয়ে, তাহলে আমরা দেখতে পাবো এটা ওয়াও রেড হয়ে গেছে। দেখেন এখন আমরা ওই যে বলছিলাম যে আমরা আন্ডারলাইন করব, তাই না? আমরা আন্ডারলাইন করবো, আমরা বলছিলাম যে আমরা সিএসএস দিয়ে আন্ডারলাইন করবো, এইভাবে করবো না। তখন এইখানে আমরা বলতে পারি যে টেক্সট স্টাইল বা টেক্সট ডেকোরেশন, TEXT, টেক্সট হাইফেন DECORATION, টেক্সট ডেকোরেশন ক্লোন। এটা হলো বায়ের অংশ, এই ক্লোনের পরে হবে ডানের অংশ। এখন যদি আমি এখানে বলি আন্ডারলাইন, UNDERLINE, এইখানে কিন্তু স্পেস হলে প্রবলেম নাই, হ্যাঁ, আর স্পেস না দিলেও কোনো প্রবলেম নেই। এই যে কোলনের ডানে বামে স্পেস দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। এবার দেখেন এটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেল। এই যে আমরা আন্ডারলাইন করলাম, বিট্যাগ ছাড়াই কিন্তু আন্ডারলাইন করে ফেলতে পারলাম। এই যে ইনফোটেক, এটাকে কিন্তু আমরা বিট্যাগের মধ্যে রাখিনি, তারপরেও কিন্তু সে যে ইউট্যাগের মধ্যে রাখিনি। খুলনাকে ইউট্যাগের মধ্যে রাখলেও আমরা ইনফোটেককে ইউট্যাগের মধ্যে রাখিনি, কিন্তু তারপরেও সে আন্ডারলাইন হয়ে গেল কেন? এই যে আমরা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম এবং তার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করলাম এবং ভ্যালুর ভিতর বলে দিলাম তোমার টেক্সট ডেকোরেশনটা হবে আন্ডারলাইন। ওকে, এইটার কারণেই এখানে আন্ডারলাইন হয়ে গেল। তো ঠিক একইভাবে আমরা যদি বলি যে এখানে ফন্ট স্টাইল দিব, আমি ধরেন এখানে আন্ডারলাইনের জায়গায় আমি লিখে দিলাম ইতালিক এবং এইখানে ফন্ট স্টাইল ফন্ট হাইফেন STYL স্টাইল। এবার এটা হয়ে যাবে ইতালিক। দেখেন ইতালিক। ঠিক এইভাবে এই যে সিএসএস করে তাকে চেঞ্জ করে ফেলছি আমি, এইটাই হচ্ছে সিএসএস। এটা ইনলাইন সিএসএস, এই জন্য এটাকে অ্যাট্রিবিউট আকারে ব্যবহার করা হয়েছে। ওকে, আমরা একটু পরে আবার ব্যাক করছি। আরম্ভ করে দেন। শুরু করি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করলাম, স্টাইল নামে একটা ট্যাগ নিলাম। আমি আবার একটু দিই, এখানে STYL স্টাইল নামে একটা ট্যাগ নিলাম এবং সেটার ভিতরে এসে কোন ট্যাগকে আমি স্টাইল করব সেই ট্যাগের নামটাকে কপি করে নিতে পারি, অথবা এখানে লিখেও দিতে পারি, ছোট করে লিখে দিলাম। এবং এইখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতে হবে। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি যদি এখানে লিখে দেন, ধরুন যে COLOR কাল, তারপর ক্লোন দিয়ে আমরা দিলাম হচ্ছে
রেড। এখন আমরা যদি রিলোড করি যে দিস ইজ ডিপ ট্যাগ, এটা রেড হয়ে যাবে। আমরা রিলোড দেওয়ার সাথে সাথে এটা রেড ট্যাগ। এই যে দেখেন এবার কিন্তু আর এই ডিপ ট্যাগের ভিতরে আমি কিন্তু লিখি নাই, ঠিক যেভাবে এই চন ট্যাগের ভিতরে আমি লিখেছিলাম স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে তার ভিতরে লিখেছিলাম। এবার কিন্তু আর সেরকম করলাম না। এবার কি করলাম, এই যে হেড ট্যাগের ভিতরে, এই যে হেড ট্যাগ শুরু, এই যে হেড ট্যাগ শেষ, এই যে তার মানে তার মধ্যে স্টাইল নামে একটা ট্যাগ নিলাম এবং সেই ট্যাগের ভিতরে কাকে আমি স্টাইল করব তাকে এখানে কল করলাম, তার নাম ধরে এখানে ডাক দিলাম। কল করার পরে আমি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি বলে দিলাম যে তোমার কালার হবে রেড। এখন আমি যদি এখানে বলি যে তোমার কালার রেড হবে, এটা বললাম। এখন যদি কমা দিয়ে আবার বলি এখানে যে তোমার টেক্সট ডেকোরেশন হবে টেক্সট হাইফেন DECORATI, টেক্সট ডেকোরেশন হবে আন্ডারলাইন। ঠিক এই যে দেখেন এখানে কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার লিখে দিতে হবে। এখানে স্পেলিং মিস্টেক হলো কি আমার, এক মিনিট, সরি, এই আমি এখানে একটা ভুল করছি। দেখেন এটা কিন্তু কমা হবে না, এটা হবে সেমিকোলন। খুব সতর্কভাবে এটা মাথায় রাখতে হবে, এটা হবে সেমিকোলন। অর্থাৎ যখন এই যে একটা কমপ্লিট করবো একটা স্টাইল, আর একটা স্টাইল যখন দিব তখন এই দুইটা স্টাইলের মাঝখানে সেমিকোলন হবে। হ্যাঁ, যদি আমি একটাই থাকতো, আমার শুধু এটাই থাকতো, তাহলে কিন্তু সেমিকোলন না দিলেও চলতো। কিন্তু যখনই এখানে আমি আর একটা CSS লিখতে যাব তখনই আমাকে এখানে সেমিকোলন লাগবে। টেক্সট ডেকোরেশনে চলে আসছে, আমরা এখানে বললাম হচ্ছে আন্ডারলাইন। এবার আমি যদি এখানে যাই রিলোড দিলে দেখবো যে এই যে দিস ইজ ডিপ ট্যাগ, এটার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। ওকে, এবার যদি আমি বলি এটা আরেকটা দিতে চাই, তাহলে এখানে সেমিকোলন দিয়ে আবার বলতে হবে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল, স্টাইল। এখানে আমাকে বলতে হবে তোমার হবে ইতালিক, ইতালিক। তাহলে এবার এটা ইতালিক হয়ে যাবে। আবার যদি বলি ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট মানে ওই যে মোটা চিকন করা, ওয়েট মানে এর ওজন কেমন হবে, লাইট হবে নাকি ভারী হবে আর কি। তা আমি যদি বলি ফন্ট ওয়েট, ফন্ট হাইফেন ওয়েট। এবার যদি আমি বলি বোল্ড হবে, বোল্ড, তাহলে হবে মোটা। ওকে, আর যদি ডিফল্টভাবে থাকে রেগুলার, মানে আপনি না দিলেও এটা ডিফল্টভাবে রেগুলার থাকে। রেগুলার যদি আপনি রেগুলার দেন তাহলে এটা ইয়াটা চিকনই থাকবে। তো রেগুলার এটা না দিলেও রেগুলার থাকে, দিলেও রেগুলার থাকে। যদি বোল্ড লাগে তখন আমরা এটা বলে দিই, না লাগলে আমরা কিছু লিখি না। হ্যাঁ, বাই ডিফল্টও রেগুলার থাকে। সো এইভাবে দেখেন একটা ডিপকে কল করে সেখানে কিন্তু অনেকগুলো CSS লিখলাম, এই একটা, তারপরে এই আর একটা, তারপরে এই আর একটা, এই লাস্টেরটাতে আমরা সেমিকোলন না দিলেও প্রবলেম নাই, দিলেও ক্ষতি নেই। ঠিক আছে, সো এইভাবে আমরা একটার ভিতর অনেকগুলো লিখতে পারি। তবে এই যে যেভাবে আমরা এটাকে লিখলাম এটা কিন্তু গুড প্র্যাকটিস না। তাহলে গুড প্র্যাকটিসটা কি, আমি এগুলো সব মুছে ফেলি, এগুলো সব মুছে ফেললাম, সব কিছু মুছে ফেললাম। এবার এই যে এটাকে পাশাপাশি না রেখে এইখানে কার্সারটা রেখে ইন্টার দিয়ে নিচে নাম, তাহলে ঠিক এই যে এরকম একটা সিনারিও চলে আসবে। এবার আমি ওই সেম জিনিসগুলো লিখে দেবো, কালার লোয়ার কালার লিখে এখানে আমি দিলাম হচ্ছে ব্লু। ওকে, এবার হবে ব্লু কালার। ঠিক তার এই পাশে এসে সেমিকোলন দিয়ে আবার ইন্টার দিব, এখানে লিখব হচ্ছে যেমন টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন হবে এখানে আমরা বলবো হচ্ছে দিলাম হচ্ছে আন্ডারলাইন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন এটা আন্ডারলাইন হলো এবং কালারটা হলো ব্লু। ঠিক এইভাবে নিচে নিচে হলে হবে কি আপনি দেখতে সুবিধা হবে, আর ওই এক লাইনে ওইভাবে লিখলে নিজেরটা নিজেই একটু পরে খুঁজে বোঝা যায় না। সো এই কারণে হচ্ছে এইভাবে লেখাটা হচ্ছে সুন্দর স্টাইল আর কি, এই স্টাইলে আমরা লিখব। এবার দেখেন এটা কিন্তু ডিফল্টভাবে থাকে হচ্ছে লেফট অ্যালাইনে, মানে এইখানে টেক্সট অ্যালাইন, TEXT, টেক্সট হাইফেন ALIGN, অ্যালাইন। এই যে আমি এটা সিলেক্ট করে দিলাম টেক্সট অ্যালাইন, এই যে LEFT, লেফট, এইটা হলো ডিফল্টভাবে থাকে। তাই এটা দিলেও ও কিন্তু আবার সেই আগের জায়গাতেই আছে। কিন্তু আমি যদি লেফটের জায়গায় আমি বলে দিই রাইট, RIGST, রাইট। এবার যদি রিলোড দিই দেখবেন ও এটা পেজের ডান দিকে চলে গেছে।
আবার যদি আমি বলি যে না রাইট না, আমি এটাকে সেন্টার করতে চাই, সেন্টার। এবার যদি আমি রিলোড দিই দেখবেন এটা পেজের মাঝখানে আসবে। ঠিক আছে, তাহলে লেফট রাইট সেন্টার এই তিনটে অ্যালাইনমেন্ট আছে টেক্সটে, লেফট রাইট সেন্টার। ডিফল্টভাবে এখানে লেফট থাকে, লেফট হচ্ছে ডিফল্টভাবে থাকে, তাই না দিলেও চলে যদি আপনি লেফটেই রাখতে চান। আর যদি আপনি রাইটে বা সেন্টার রাখতে চান তাহলে অবশ্যই এটাকে লিখে দিন। ওকে, এবার দেখেন সেন্টার চলে আসলো। তাহলে আমরা যেটা প্রথমে যেটা করেছিলাম এখানে ইনলাইন সিএসএস, ওকে, এরপরে করলাম হচ্ছে ইন্টারনাল সিএসএস। ওকে, আচ্ছা এখন আমরা দেখব এখন আমরা আরেকটা দেখব হচ্ছে এক্সটার্নাল সিএসএসটা কি আর কি। হ্যাঁ, এক্সটার্নাল সিএসএস। ওকে, এক্সটার্নাল সিএসএস যেটা লিখব সেটার জন্য আমাদের নতুন একটা ফাইল তৈরি করতে হবে, যে ফাইলটা আসলে এই ফাইলের মধ্যেই থাকবে না, অন্য একটা জায়গায় থাকবে। সেখান থেকে আমরা এটাকে লিঙ্ক করে দিব আর কি, এই যে লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা এটাকে লিঙ্ক করব। তাহলে আমরা ফাইলটা তৈরি করে ফেলি। যেমন এই যে আমাদের অরিজিনাল ফোল্ডারটাতে চলে আসি, যেখানে HTML ফাইলটা আছে আমাদের, অর্থাৎ আমরা এই যে এখানে যেটাতে যে কোড লিখছি এবং পরবর্তীতে আউটপুট আমরা যেটাতে দেখছি, এই ফাইলটার নাম কিন্তু abc.html। এই যে এই ফাইলটা কিন্তু এটা দেখেন, এই যে abc.html, এটাতেই কিন্তু আমরা এই যে এত সময় কোড করছিলাম। এই যে দেখেন, এই যে abc.html। ওকে, এখানে আমরা লিখছিলাম। এখন ওই যেখানে abc.html আছে সেখানে আমরা আরেকটা নতুন ফাইল ফোল্ডার নেব না, কিন্তু এই যে নিউতে এসে এটার উপরে যে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে এই যে নিউতে আসলাম, সেখান থেকে এই ডান পাশে এই যে টেক্সট ডকুমেন্ট নামে একটা নতুন ফাইল নিলাম এবং এখানে যা কিছু আছে সব মুছে দিলাম। মুছে দিয়ে এখানে আমরা লিখে দিলাম style.css। আমি আবারও বলছি, এখানে আপনি এই যে .css এইটুকু কিন্তু দিতেই হবে। আপনি এখানে স্টাইল দিলেও হবে, আপনি যদি যে কোনো, আপনি যদি বলেন যে খুলনা, আপনি যদি বলেন বাংলাদেশ, কোনো ব্যাপার না, আপনি এখানে বাংলাদেশ .css, বাংলাদেশ .css, খুলনা .css, স্টাইল .css। যেহেতু এটা স্টাইল, তাই আমরা সবাই যত ডেভেলপাররা আছি সবাই আমরা style.css লিখি, style.css লিখি। কিন্তু আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আপনি xyz লিখলেন xyz.css। আমি জাস্ট এটা লিখে দিচ্ছি, আমাকে বলছে আপনি নাম চেঞ্জ করবেন কিনা, আমি বললাম ইয়েস দিলাম, তাহলে এটা style.css হয়ে গেল। ওকে, এই xyz.css নাম হচ্ছে xyz আর এটার ফাইল টাইপ হচ্ছে css। এখন দেখেন আমরা এখানে লেখার ফলে আমাদের কিন্তু এই যে এখানে চলে আসছে এই যে xy.css, এখানে ক্লিক করলে আমরা এই VS কোডে কিন্তু আমরা এটাকে ওপেন করতে পারছি এবং এখানে চাইলে লিখতেও পারছি, তাই না, লিখতে পারছি। ইয়েস, এখন আমরা যদি এই যে এখানে যেভাবে যে লিখেছিলাম এই যে ডিভকে ধরে আমরা এখানে লিখেছিলাম, আমরা এই কাজটুকু কিন্তু এইখানেও করতে পারি। তো আমরা ডিভকে যেহেতু এখানে লিখেছি, তাই এখানে ডিভকে না লিখে আরেকটাকে ধরি। এইখানে আমি আরেকটা ডিভের আগে আরেকটা ট্যাগ নেই, h4 একটা ট্যাগ নিলাম, দিস ইজ h4। ওকে, এখন আমি আউটপুটটা দেখে আসি। এখানে দেখেন এই যে দিস ইজ h4 আসলো। ওকে, আমরা এটা আসলো কারণ কি, আমরা এখানে যে বডি ট্যাগের ভিতরে h4 ট্যাগ নিয়ে আমি লিখে দিয়েছিলাম দিস ইজ h4 ট্যাগ লিখে দেই h4 ট্যাগ, তাহলে আমরা এখানে পাবো দিস ইজ h4 ট্যাগ। অবশ্যই কিন্তু এই লেখালেখির পরে আপনাকে কন্ট্রোল-S প্রেস করে সেভ করতে হবে, কিন্তু নাহলে আপনার আসবে না। আচ্ছা, তো আমরা এখানে দিস ইজ h4 ট্যাগ পেলাম। এখন আমরা যদি এই যে CSS এর মধ্যে এই h4-কে আমরা কল করি, এই h4-কে আমরা এই যে কপি করে নিলাম, শুধু h4, এর আগের অ্যাঙ্গেল ব্র্যাকেট কিন্তু কপি করা যাবে না। আমরা এখানে এসে আমরা বললাম h4-কে আমরা নিয়ে নিলাম, নিয়ে এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখে দিলাম তোমার কালার হবে গ্রিন। ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা এখানে রিলোড দিয়ে দেখি, রিলোড দিলাম কিন্তু এটার কালার কিন্তু গ্রিন হলো না, এটা কিন্তু ব্ল্যাকই থেকে গেল, হওয়ার কথাও না। কিন্তু দেখেন তো, আপনি এই যে h4 ট্যাগটা লিখেছেন abc.html ফাইলের মধ্যে, আর এই h4-কে আপনি কল করেছেন এবং সেখানে লিখেছেন h4
h4 কে আপনি কল করেছেন xy.css এর মধ্যে, দুইটা ভিন্ন ফাইল, দুইটা ভিন্ন মানুষ, ধরে নিচ্ছে এটা মানুষ abc.html একটা মানুষ আর xyz.html একটা মানুষ। এখন এই দুইজনের মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে, চেনা জানা না থাকে, পরিচয় না থাকে, তাহলে কি একজনের দুঃখে আর একজন দুঃখী হবে, একজনের কষ্টে আর একজন কষ্ট পাবে, একজনের সুখে আর একজন সুখী হবে? হওয়ার কথা না। তাহলে আমাদের এই দুজনের মধ্যে একটা পরিচিতি ঘটাতে হবে, একটা সম্পর্ক, সেতু বন্ধন তৈরি করতে হবে, যাতে আমি এই xy.css এর মধ্যে কিছু লিখলে সেটার অ্যাকশানটা বা রিয়াকশানটা যেন abc.html এর মধ্যে ঘটে। তা এইটার জন্য এই যে abc.html এর এই যে যেখানে হেড ট্যাগ আছে, এই হেড ট্যাগের মধ্যে যে কোনো জায়গায় আপনি লিখতে পারেন। আপনি এই যে উপরে এখানেও লিখতে পারেন, অথবা টাইটেল ট্যাগের নিচে লিখতে পারেন, অথবা লিঙ্ক ট্যাগটার নিচে লিখতে পারেন, অথবা এই যে স্টাইল ট্যাগটা লিখেছি তার নিচেও লিখতে পারেন। যে কোনো জায়গায়, মানে হেড ট্যাগের ভিতরে হইলেই হলো, মূল কথা হেড ট্যাগের মধ্যে হতে হবে আর কি। হ্যাঁ, তো যে কোনো জায়গায় আমি এখানে আরেকটা লিঙ্ক ট্যাগ নিব, লিঙ্ক, এই যে একটা লিঙ্ক ট্যাগ আমি নিলাম, আমি মুছে দিই। এই যে এটা জানি আমরা, এটা একটা সিঙ্গেল ট্যাগ। এবার এই লিঙ্ক ট্যাগের ভিতরে আমাকে দুইটা অ্যাট্রিবিউট নিতে হবে, একটা হলো রিলেশন মানে রেল, আর একটা হচ্ছে এইচ হাইপার রেফারেন্স মানে href। এই দুইটা অ্যাট্রিবিউট আমাকে এখানে নিতে হবে, একটা হচ্ছে রেল, আর এই একটা অ্যাট্রিবিউট নেওয়ার পরে যদি আরেকটা অ্যাট্রিবিউট নিতে হয় তাহলে আবার একটা স্পেস দিয়ে এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, href। এখন এই href এর মধ্যে আমাকে এই যে সিএসএস এর এই যে xy.css সেটা লিখে দিতে হবে, xyz.css এটা লিখে দিলাম। আর এই xy.css-টা এই abc.html এর সাথে কি সম্পর্ক সেটা এখানে বলে দিতে হবে। এখানে আমরা বলে দিব স্টাইল শীট, স্টাইল SHEET, স্টাইল শীট মানে ও হচ্ছে স্টাইল করবে আর কি। এই যে দুইটা জিনিস এই রেল এর ভিতরে, আগের লিঙ্কের ভিতরে এই রেলের মধ্যে মানে রিলেশনশিপ, এই রেলের মধ্যে আইকন লিখেছি কারণ এটা ছিল ফেভিকন, কিন্তু এটা কিন্তু আর আইকন না, এই কারণে এটা রিলেশন হবে স্টাইল শীট। আর এটার href হবে ওই ফাইলটার নাম, ঠিক আগে যেভাবে এখানে href এর মধ্যে ওই ইমেজের নামটা লিখে দিয়েছিলাম, আর এখানে ওই xy.css ওই ফাইলটার নাম এখানে লিখে দিতে হবে। যখনই আমি এটাকে পাইয়ে দিলাম, মানে ওকে চিনিয়ে দিলাম যে এটা কিন্তু তোমাকে আমি চিনিয়ে দিলাম, xyz-কে এখন তুমি চিনো, সুতরাং তোমার ভেতরের কোনো ট্যাগকেও যদি কল করে সেটাকে যদি কোনো স্টাইল দেয় তাহলে তুমি তোমার ভেতরে সেই স্টাইলটাকে ধারণ করবা। এবার যদি আমরা এখানে গিয়ে রিলোড করি, দেখবেন যে এই যে দিস ইজ h4 ট্যাগ, এটা কিন্তু এখন গ্রিন হয়ে গেছে। এখন আমি যদি এই জায়গাটাতে আবার যদি xyz এর এখানে গিয়ে বলি যে না গ্রিন হবে না, হবে red রেড, এবার যদি আমি আবার এখানে গিয়ে রিলোড করি তাহলে দেখবেন এটা রেড হয়ে গেছে। তার মানে এই যে HTML এর মধ্যে xyz-কে আমি একটা লিঙ্ক করে দিলাম, একটা সেতু বন্ধন করে দিলাম আর কি। হ্যাঁ, এই লিঙ্ক করার ফলে এই abc.html ফাইলটি এখন xy.css ফাইলটিকে চিনে ফেলেছে, তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়ে গেল। এর ফলে HTML CSS এ আমরা যদি এই যে HTML এর কোনো ট্যাগকে যদি আমরা কল করি xy.css এর মধ্যে এসে, তাহলে এটা রিয়াকশনটা সে করতে পারছে। ঠিক আছে, এখানে আমরা এখন যা লিখবো, ধরেন আমরা যদি এখানে লিখি ফন্ট সাইজ, এখানে ধরেন আমরা দিলাম হচ্ছে 50 পিক্সেল, মানে ওই যে ইঞ্চি না লিখে আমরা পিক্সেল, ওয়েবসাইট সবসময় পিক্সেলের উপরে, ছবি বা ওয়েব পেজ এগুলো পিক্সেলের উপরেই হয়। এটার আরও কয়েকটাই আছে, REM আর আরেকটা আছে EM, শুধু EM। তো এই তিনটা পদ্ধতি আছে, সব থেকে বেশি ব্যবহার হয়ে হচ্ছে পিক্সেল। আচ্ছা, সো এখন যদি আমরা এখানে দিলাম যে তোমার ফন্ট সাইজ হবে 50 পিক্সেল, এখন যদি আমি এখানে রিলোড দেই দেখবেন এই যে অনেক বড় 50 পিক্সেলের বড় একটা ফন্ট সাইজ হয়ে গিয়েছে। আমরা MS ওয়ার্ডে কী করি, MS ওয়ার্ডে যখন এরকম কোনো কাজ করি তখন এখানে যদি কিছু একটা লিখি আমরা, সেটার ফন্ট সাইজকে কিন্তু আমরা কমাতে বাড়াতে পারি। হোমের ভিতরে এই যে এখান থেকে আমরা ফন্ট সাইজ যত দিব তত বড় হবে, তাই না? ঠিক এইভাবেই আমরা এই ফন্ট সাইজকে ব্যবহার করেই আমরা HTML এর মধ্যে এই ফন্ট সাইজকে ট্যাগটাকে লেখার মাধ্যমে, যে ফন্ট সাইজের CSS-টাকে লেখার মাধ্যমে আমরা কোনো একটা টেক্সটের ফন্টের সাইজটাকে কমাতে বাড়াতে পারি। এখন আমি যদি এখানে ধরেন 25 না দিয়ে 50 না দিয়ে 25 দিয়ে অর্ধেক করে দিলাম, তাহলে এইটা
এই আগে যা ছিল তার অর্ধেক চলে আসবে, আগেরটা অর্ধেক মানে হয়ে গিয়েছে, ফন্ট সাইজটা ছোট হয়ে গেছে। ঠিক এইভাবে আপনি ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবেন। এখনো পর্যন্ত আমরা যা দেখলাম সেটা হচ্ছে সিএসএস কত প্রকার। আমরা এখানে বলেছিলাম যে সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, এবং সিএসএস 3 প্রকার: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। আমরা 3 ধরনের সিএসএস আমরা পেয়ে গেলাম, এবং 3 ধরনের সিএসএস কোথায় কোন সিএসএসটা ব্যবহার করতে হয়। আমরা যখন কোনো একটা এই ট্যাগের ভিতরেই একটা অ্যাট্রিবিউট আকারে কোনো সিএসএস ব্যবহার করছি, সেটাকে আমরা বলছি ইনলাইন সিএসএস। অথবা ওই এইচটিএমএল ফাইলের ভিতরেই তার হেড ট্যাগের ভিতরে স্টাইল নামের ট্যাগ নিয়ে সেই ট্যাগের মধ্যে যখন সিএসএস ব্যবহার করছি, তখন আমরা সেটাকে বলছি। সো আমরা দেখলাম যখন আমরা এই হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ নিয়ে তার ভিতরে সিএসএস ব্যবহার করছি, সেটাকে আমরা বলছি ইন্টারনাল, মানে এই পেজের মধ্যেই আছে ইন্টারনাল সিএসএস। আর ওই পেজের বাইরে যখন আমরা অন্য কোনো একটা সিএসএস ফাইল তৈরি করে সিএসএস ব্যবহার করছি, তখন সেটাকে বলছি এক্সটার্নাল, মানে বাইরে, এক্সটার্নাল সিএসএস। ওকে, 3 রকমের সিএসএস আমরা বুঝলাম। এখন আমরা ছোট্ট করে একটু পরিচয় দিব, নেক্সট ক্লাসে এগুলো আমি আবার রিভিউ করবো, সমস্যা নেই। ছোট করে পরিচয় দিব, সেটা হচ্ছে এই যে H4 নিলাম, এই যে সিএসএস আমরা লিখলাম, সিএসএস এর ভিতরে আমরা 3টা জিনিস আলাদা করতে পারি। একটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আমরা এই যে ট্যাগ নিয়ে আসলাম, এই ট্যাগকে সিএসএস এ কি বলে। তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রতিটা সিএসএসকে আমরা 2টা অংশে বিভক্ত করছি, অর্থাৎ ক্লোনের বাঁ দিকে একটা পার্ট থাকছে এবং ক্লোনের ডান দিকে আর একটা অংশ থাকছে। এই যে ঠিক এই ক্লোনের ডান দিকে একটা অংশ থাকছে, ক্লোনের বাঁ দিকে একটা অংশ থাকছে। 3টাকে 3টা নামে ডাকা হয়। প্রথমে বলি, এই যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যেটা ব্যবহার করছি, যে কোনো ট্যাগকে আমরা কল করছি, এইটাকে সিএসএস এ বলা হয় সিলেক্টর, মানে এইটার মাধ্যমে আমরা ওই ট্যাগটাকে সিলেক্ট করছি। ওখানে তার অনেক ট্যাগ আছে, সেই ট্যাগ তো কালার হয়নি, আমরা যাকে সিলেক্ট করছি শুধু সেই কালার হয়েছে, তারই ফন্ট সাইজ বড় হয়েছে, ছোট হয়েছে। এই জন্য এটাকে সিএসএস এ বলা হয়, এটাকে ট্যাগ বলে না, বলে হচ্ছে সিলেক্টর। ওকে, আর এই যে ভেতরে আমরা যে এই যে সিএসএসগুলো লিখছি 2টা অংশে, এই ক্লোনের বাঁ দিকের অংশটাকে বলা হচ্ছে সিএসএস প্রপার্টি, আর ডান দিকের অংশটাকে বলা হচ্ছে এই প্রপার্টিটার ভ্যালু। এখন এই যে ভ্যালু, প্রতিটা সিএসএস এর যে প্রপার্টি, সবগুলো প্রপার্টির ভ্যালু কিন্তু এক হবে না। যেমন এই কালার সিএসএস এর প্রপার্টির ভ্যালু হচ্ছে রেড, আবার ফন্ট সাইজ সিএসএস এর প্রপার্টির ভ্যালু হচ্ছে 25 পিক্সেল, 25 পিক্সেল। এখন এইখানে কোন সিএসএস প্রপার্টির ভ্যালু কি হবে এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই। যেমন কালার সিএসএস প্রপার্টি, কালার নামে যে প্রপার্টিটা হবে, এই প্রপার্টির ভ্যালু তো কোনো একটা কালারের নামই হবে, রেড, গ্রিন, ব্লু, হোয়াইট, ব্ল্যাক, এগুলাই তো হবে নাকি। সুতরাং এইখানে আপনি ইজিলি বুঝবেন, মুখস্থ করার কিন্তু কিচ্ছু নাই। কালার নামের যে সিএসএস প্রপার্টি আছে, তার ভ্যালু যে কোনো একটা কালারের নাম হবে, এটা তো ইজিলি বোঝা যায়, সো মুখস্থ করার কিছু নেই। আবার ফন্ট সাইজ নামে যে সিএসএস প্রপার্টিটা আছে, তার ভ্যালু তো কোনো একটা পিক্সেল হবে, 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল, 50 পিক্সেল, এরকম কোনো একটা মানে কোনো একটা নাম্বার ভ্যালু হয়ে তারপরে পিক্সেলটা বসবে। সুতরাং এটাও কিন্তু দেখেন মুখস্থ করার কিছু নাই। সো আবার এখানে আমি টেক্সটের সাইজ বাড়ালে যে ফন্ট সাইজ দিব, এটাও কিন্তু মুখস্থ করার কিছু নাই। কোনো একটা ফন্টের সাইজ বাড়াতে গেলে আমরা ফন্ট সাইজ দিতে হয়, এমএস ওয়ার্ডও কিন্তু ফন্ট সাইজ নামেই আমরা তাকে ডেকে থাকি। সুতরাং টেনশন হওয়ার কিছু নাই। আবার কোনো একটা টেক্সটকে আমি যদি কোনো কালার করতে চাই, তার সিএসএস প্রপার্টিটা কালার হবে, এটা কিন্তু বোঝাটা খুবই ইজি। আবার যদি মনে করি যে আমি এই যে H4 এ যেটা একটা দিয়েছি, এটা হচ্ছে রেড কালার হয়েছে, আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই ধরেন ব্ল্যাক, সেটাও সম্ভব। অর্থাৎ আমি যদি এখানে এসে বলি তোমার ব্যাকগ্রাউন্ড হবে, এই যে ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড দিলেও হবে, অথবা আপনি যদি ব্যাকগ্রাউন্ড হাইফেন কালারও দেন সেটাও হবে, দুইটার যে কোনো একটা দিলে হবে। এটা হলো ব্যাকগ্রাউন্ড, আর একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আপাতত এই দুইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে বুঝবো। আপাতত জেনে রাখি দুইটার একটা দিলেই হয়, ঠিক আছে। সো আমরা নিচেরটা দিই, যেহেতু দুইটার একটা দিলেই হয়, তাহলে আমরা ছোটোটাই দিব ব্যাকগ্রাউন্ড। এবার এখানে যদি আমি লিখে দিই ব্ল্যাক,
এই যে যখন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিলাম, এবার যখন আমি রিলোড দিব দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। এখন এইখানে আপনি বলতে পারেন যে আমার টেক্সট তো শুধু দিস ইজ H4 ট্যাগ, এতটুকু টেক্সট, তাহলে ও পুরোটা কেন নিল, ব্যাকগ্রাউন্ড কেন এই মাথা থেকে ওই মাথা নিল? ওই যে H4 হচ্ছে ব্লক ট্যাগ ও পুরো জায়গা দখল করবে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। সে পুরো যতটুকু টেক্সট যতটুকুই থাকুক না কেন সে দখল করবে পুরো জায়গাটা। তাহলে আপনি বলতে পারেন তাহলে আমরা এই যে দিস ইজ এ ট্যাগ, এটাকে তাহলে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি যে এটা কি ফুল জায়গা দখল করে কিনা, কারণ এটা কিন্তু ইনলাইন ট্যাগ। তাহলে আমরা যদি এখানে এই যে এটার বাইরে এসে আমরা এটাকে আবার কল করি, এ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এসে বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড হবে রেড। এখন এই যে এ ট্যাগ, যে দিস ইজ এ ট্যাগ, এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রেড হয়ে যাবে। রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেল। এবার আমি যদি বলি যে তোমার কালারটা হবে হোয়াইট, কালার রেড কালারের উপরে হোয়াইট দেখা যাবে, হোয়াইট। এখন দেখেন এই রেড কালারের ভিতরে এটা কালার হবে হোয়াইট। এখন এইটা কিন্তু যতটুকু টেক্সট ততটুকুই ব্যাকগ্রাউন্ড নিয়েছে, বাকিটা কিন্তু ডান পাশে কিন্তু পুরো জায়গা সে দখল করে নাই, কারণ এটা ইনলাইন ট্যাগ। এভাবেও ইনলাইন ট্যাগ চেনা যেতে পারে আর কি। হ্যাঁ, সো আজকে মোটামুটি আমি যেটা শিখলাম আমরা সেটা হচ্ছে সিএসএস কয় প্রকার এবং কোন সিএসএস কোথায় ব্যবহার করতে হয়, এবং সিএসএস এর ভিতরে আমরা যেটা লিখছি প্রতিটা সিএসএস এর মধ্যে একটা হচ্ছে সিলেক্টর, আর এটা হচ্ছে সিএসএস প্রপার্টি, আর এটা হচ্ছে এই সিএসএস প্রপার্টিটার ভ্যালু। তার মানে আমরা কোনো ট্যাগকে সিলেক্ট করলে তার যে সিএসএসটা দিব প্রথমে তার প্রপার্টিটা লিখতে হবে এবং সেই প্রপার্টির একটা ভ্যালু দিতে হবে। তাহলে আমরা একটা কমপ্লিট সিএসএস পাবো এবং তার যে স্টাইল সেটার প্রতিফলন আমরা আমাদের ওয়েব পেজে দেখতে পাবো। আজকে যেহেতু সিএসএস এর প্রথম ক্লাস, আজকে মোটামুটি এইটুকুই থাকবে। আমরা প্রতিদিন এই ক্লাস করতে করতে এগুলোর সাথে একদম পরিচিত হয়ে যাব, মুখস্থ হয়ে যাবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আবার হালকা রিভিউ দিয়ে আমরা এখান থেকে শুরু করব। ততক্ষণে আপনারা প্র্যাকটিস করে নোট ডাউন করে রাখবেন, যেখানে যেখানে বুঝেন নাই নেক্সট ক্লাসে আবার এই যে প্রশ্নোত্তর পড়বে সেটা আবার আমাকে প্রশ্ন করবেন। হ্যাঁ।